মানুষজন দেখছিলাই, তবু তো বাবু যেটা বলেছিল এখানে নাকি খুব মানুষজন কাম করছে। তাই তো দেখছি রূপসী, ওই বাপুজিটা মিছা কথা বলে আমাদের এখানে নিয়ে এসে কোনো ফাঁদে ফেললো নাই তো? আরে কিসের ফাঁদ বটে? হ্যাঁ, আরে আমাদের পোষালে এখানে চাকরি করব, আর না পোষালে আমরা চলে যাব। কিন্তু আমি যে বড় আশা করে নিয়েছিলাম রূপসী, আমরা এখানে চাকরি করব, অনেক টাকা রোজগার করব, আর সেই টাকা দিয়ে আমরা নতুন করে ঘর বাঁধবো। আরে চাকরি লাই পেলে বুঝি ঘর বাঁধা যায় লাই? ওরে পাগলা, ঘর বাঁধার লেগে মন চাই রে মন, আর সেই মনটা যখন তোর আমার একসাথে আসে তাহলে ঘর আমরা পাই। রূপসী তুই লাল পাহাড়ির দেশে যা, রাঙ্গা মাটির দেশে যা, একটু তোকে মনাই সেলাই রে, একেবারে মনাই সেলাই রে। লাল পাহাড়ির দেশে যা, রাঙ্গা মাটির দেশে যা, একটু তোকে মনাই সেলাই রে, একেবারে মনাই সেলাই রে। जिंदगी बाँचते चाओ तो भागो यहाँ से। चाकरी करते एसे एखान থেকে फेंके जाबो केने? गोली मारो चाकरी को, वो चाकरी का बाकरी का सब झूठ झूठ है, झूठ। हम ही सब कुछ तलाश करके जाने लिए कि वो सब का बात का साथ यहाँ का काम करवार आसमान चले फरक। अरे लेकिन तुहार चाकरी की हुलो रे बाबू, की हुलो? हमारा बात छोड़ो। ও লিজের চাকরিটা পাকা করে নিয়ে হিকুন আমাদের এখান থেকে তাড়াতে চাইছিস? হ্যাঁ, तू আমাকে গলত সমঝো রূপসী, আমি তোমাদের। আরে থাক বাবু থাক, সেদিন উপকার করেছিলি বলে আজ যে তুই খেতি করবি না এই কথাটা আমি মানি নাই। যে বাবুজির কোথায় আমরা এখানে কাজে এসেছি, সেই বাবুজিটা বললে আমরা এখান থেকে যাব, অন্য যাত্রার কথা আমরা এখান থেকে যাব না। আমি তোদের कैसे समझाओ कि रूपसी, यहाँ তোদের बहुत खतरा। खतरा থাক, আমাদের সাবধান করবার লেগে তোহাকে ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। এখন তুই যেতে পারিস বাবু। रूपसी राका, तुम मुझे दोस्त बोले डेकेছো, और हमरा दोस्ती का कसम लिए हमें बोलছি तुम लोग जल्दी यहाँ से भाग जाओ, नहीं तो तुम्हारा रूपसी बहुत बहुत नुकसान हो जाবে, बहुत बहुत नुकसान हो जाবে। যাসনে দোস্ত, একটুখানি বলে যা আমার রূপসীর কি লোকসান হবে? আরে এই রূপসী লোকসান হবে নাই, লোকসান হবে ওহর। লাই লাই রূপসী লাই। আমার মনটা যে কেমন করছে রূপসী, ওই বাবুজির কথাটা শুনে আমার মনটা যে বড় আঁকু পাকু করছে রূপসী। চল চল না রূপসী, আমরা এখান থেকে পালিয়ে যাই। পালাবো বললে তো আর পালানো যায় না রে বোকা। তোদের আদর আপ্যায়ন করার জন্য তো আমাকে এখানে আসতে হলো। লেকিন তুহাকে তুই জেলে তো পড়েছিল, তুই কোথায় গেলি? ওই পুলিশ মামাদের চামির চাকা বশ করে। এদেশে পুলিশ মামাদের মধ্যে দেখবি যার যত বেশি গর্জন তার ততই বেশি লোভের টান। টাকার জন্য ওরা আসামিকে সাধু সাজিয়ে নিজের নির্দোষ বাপকেও আসামি সাজাতে কসুর করে না। ও
তুইও বুঝি সেই পুলিশ মামাদের ঘুষ দিয়ে নিজেকে খালাস করে নিয়ে এসেছিস? ঘুষ বলিস কেন? ঘুষ বলিস কেন? বলিস রফা 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 করেই তো ছাড়া পেয়েছে। তার মানে উহারা যা খুশি তা করবে, ওদের কোনো সাজা হবে গলাই? টাকার জন্য উহাদের সব সাজা মুকুব হয়ে যাবে। তাহলে দেশে কি আইন বলে কিছু নাই? আছে তো, নিশ্চয়ই আছে। সবাই যদি আইনের লাইন ধরে চলে তাহলে তো ওই ছেলের মধ্যে আসামি রাখার আর জায়গায় থাকবে না। আর সেই জন্যই তো আমি কুচু কুচু আদমিকে আমার মিশনে আমি কয়েদ করিয়া রাখিয়াছি। কয়েদ বলেন কেন? কয়েদ বলেন কেন? বলুন কবজা কবজা। কি বাবুজি, তুই এখান থেকে আমাদের তাড়িয়ে দিতে চাইছিস বটে? তুই এই চাকরি চাকরি তাহলে ভুয়া বটে? এবার আমি বুঝে নিয়েছি রূপসী, চাকরি তো ফেলে রাখা এখানে চাকরি করবার লেগে এই বাবুরা আমাদের এখানে ধরে নিয়ে এসে মিছা কথা বলেছে রে রূপসী। হ্যাঁ, ঠিক কথা বলিয়েছ। এখন আমার সাজ কথা শোনো, আমরা সবাই একই রঙের আদমি। তার মানে ও সেদিন যা ঘটেছিল সবটাই তাহলে ছিল আমাদের সাজানো নাটক। সেখানে প্রথমে আমি পুলিশ সেজে গিয়ে তোমাদের তাগতটা আমি পরীক্ষা করে দেখলাম। আসলে আমি হলাম নকল পুলিশ। আমি হলাম গে বসের গান নকল পুলিশের কাছ থেকে গ্রিন সিগন্যাল পেয়ে আমি তোমাদের উপর ঝাঁপিয়ে পড়েছিলাম। বুঝবে, ও পাঞ্জাবি লড়কা আসিয়া আমাদের প্ল্যান সব গোলমাল করিয়া দিল। আর সেই জন্যই তো আমাকে বি মাঠে নামিতে হইল। বাবুজি কেনে তোরা ইমন করে আমাদের এখানে ধরে টেনে আনলি কেনে বাবুজি? কেনে চাকরি দেবো বলিয়া? চাকরি? আরে মনি ভোলানো চাকরি না তোমার দেহ বিক্রির না চাকরি। রাকারে, আমরা বোধহয় বড় বিপদে পড়িয়া গেছি। চল পালাইয়া চল, রাখা যেমন করে পারিস আমাকে এখান থেকে লিয়া পালিয়া। খবরদার রাখা, তুমি এখান কোথায় থেকে যাইবে? পালানোর চেষ্টা করবে না। তোমরা এখন বাঘের খাঁচায় বন্দী। আরে বাবু, আমরা কোনো চোদ্দ চালা যা আছি রে বাবু যে আমাদের এখানে কয়েদ করে রাখবি? ভালো চাষ তো রাস্তা থেকে সরে দাঁড়ায়, চলে আয় রূপসী। কোথায় যাই রূপসী? তোমার রূপকে আমি রূপে আমার চোখে আমি তোমার যৌবনকে টপ খাইয়া তোমাকে আমি যে পৃথিবীর শোনাই করছি। ও সাথী রে, শুনবে না বর্দা, আমার কোনো কথা শুনবে না।
এত করে বললাম বর্দা দিদির বাড়ি থেকে শিগগির ফেরো, এদিকে ভট্টাচার্য মশাই ফর্দ করে গেছেন, সেই সব কখন কিনে আনবে কে জানে। না না, আমি হয়তো অযথা চিন্তা করছি, সে হয়তো একেবারে দিদিকে সঙ্গে করে নিয়েই আসছে। না রে রোহন না, পরমার বোধহয় এ বাড়িতে আর আসা হবে না। কেন আসা হবে না বর্দা? আমরা যে ওদের বিয়েতে উপযুক্ত যৌতুক দিতে পারিনি। যৌতুক? হ্যাঁ যৌতুক, সেই জন্যই তো পরমার শাশুড়ি আমাকে জান হয় তাই বলে গালাগালি করলো, আমাকে অপমান করলো। অপমান করলো? হ্যাঁ, শুধু তাই নয় রে, শুধু তাই নয় রে রোহন, ওরা কি বলেছে জানে? কি বলেছে বর্দা? ওদের ছেলের বিয়েতে যৌতুক আর পণ না দিতে পারলে আমাদের কোনোদিন হয়তো পরমার গায়ে কেরোসিন ঢেলে জ্বালিয়ে দেবে। না না বর্দা না, মানুষ কখনো এত নিষ্ঠুর হতে পারে না বর্দা। পারে পারে রে, নিজের স্বার্থের জন্য সব কিছু করতে পারে। দিদির কথা আপাতত পরে ভাববো বর্দা। ভট্টাচার্য মশাই এই ফর্দটা দিয়ে গেছেন, শিগগির বাজার থেকে এগুলো কিনে আনতে হবে। ফর্দ? হ্যাঁ, ভট্টাচার্য মশাই বলেছিলেন অপঘাতে মৃত্যু হয়, ছোটদার আত্মা নাকি ভীষণ কষ্ট পাচ্ছে, তাই প্রায়শ্চিত্ত করতে হবে, আর কি কি যেন করতে হবে। কিন্তু কিন্তু তার জন্য তো অনেক টাকা চাই রে রোহন। এই মুহূর্তে আমি এত টাকা কোথায় পাবো? টাকার জন্য চিন্তা করো না বর্দা, মায়ের এই নোয়াটা বিক্রি করে না হয়। রোহন না রে ভাই না, মায়ের এই একমাত্র স্মৃতিচিহ্নটুকু আমি হারিয়ে যেতে দেব না। কিসের স্মৃতিচিহ্ন বর্দা? সামান্য এক টুকরো সোনার বিনিময়ে যদি ছোটদার আত্মা শান্তি পায়, সেটাই তো আমাদের বড় পাওনা বর্দা। তবে তাই হোক রোহন, মায়ের এই একমাত্র স্মৃতিচিহ্নটুকু হারিয়ে আজ আমি আমার ভাইয়ের শ্রাদ্ধ করব। মা গো, তুমি স্বর্গ হতে চেয়ে দেখো, বেঁচে থাকতে তোমার অর্পণের আমি শান্তি দিতে পারিনি মা, আর কিন্তু তোমার এই স্মৃতিচিহ্নর বিনিময়ে তোমার অর্পণের আমি স্মৃতিচিহ্ন বিক্রি করব, বিক্রি করে শান্তি কামনা করব। বর্দা, ভট্টাচার্য মশাই বলেছিলেন ছোটদার অস্থি গঙ্গায় নিক্ষেপ না করলে নাকি তার গঙ্গা প্রাপ্তি হবে না। তার অস্থি আমি কোথায় পাবো রে রোহন? কে কোথায় তাকে দাহ করেছে তাও তো আমি জানি না, তবে কোথায় পাবো আমি এই অর্পণের অস্থি? এই লিন দাদা, আপনার ভাইয়ের অস্থি। তুমি এই অস্থি কোথায় পেলে? ये मतलब আমি তো আপনার ভাই অর্পণকে দাহ করেছিলাম দাদা, আর আমরা মালুম ছিল কি এই অস্থি আপনাদের কামে লাগবে। লিজে দাদা, লিজে এই অস্থি লিজে। দেখ রোহন দেখ, হতভাগা জল জন্তুটা কেমন এক মুঠো চাই হয়ে মিটমিট করে হাসছে। ওরে হতভাগা, তুই তো মরে গিয়েও বেঁচে গেলি, আমি মরতে মরতে কেমন করে বাঁচবো রে রোহন? তুই ফিরে আয় অর্পণ, তুই ফিরে আয়। শান্ত হও। পারছি না দাদা, আমি পারছি না। ইচ্ছে করছে ছুটে গিয়ে তোমার বুকে ঝাঁপিয়ে পড়ে বলি আমি মরিনি দাদা, আমি মরিনি। এক অনিবার্য কারণে আমি আমার এই পরিচয়টাকে গোপন রাখতে আমি বাধ্য হয়েছি, কিন্তু কিন্তু আমি পারছি না দাদা, আমি পারছি না, আমি পারছি না। এ কি দাদা, আপনি এভাবে কাঁদছেন কেন? তোমাদের রোতে দেখে আমার भी रोना আসে গেল। अच्छा भाई, अर्पण বলেছিল কি उसका एक बहिन আছে, कुछ दिन पहले किसी की शादी হয়েছে, তো अर्पण का সৎ কাম মে ও বহিন আসে নাই। না দাদা, ওকে ওর শ্বশুর বাড়ির লোকজন আসতে দেয়নি। কেন ভাই? ওদের বিয়েতে আমরা উপযুক্ত যৌতুক দিতে পারিনি, ওরা আমাদের বোনকে আসতে দেয়নি। কে? শুধু তাই নয় দাদা, ওদের চাহিদা মতো 1 লাখ টাকা আর 10 ভরি সোনা দিতে না পারলে ওরা কোনোদিন আমার দিদিকে নাকি আগুনে পুড়িয়ে মেরে ফেলবে।
তুমি বলো তো ভাই, আমরা এত টাকা কোথায় পাবো? এলে আপনি খুব সোচবেন না দাদা, আমি নিজে পরমা বহিন কো শ্বশুরাল যাবে, আমি ওদের হাতে পায়ে ধরে মিনতি করে বলবে लेकिन लेकिन परमा बहन को जिंदगी भीग दीजिए बाबू साहब, मेरा परमा बहन को जिंदगी भीग दीजिए दादा दिल को देखो चेहरा ना देखो, चेहरों ने लाखों को लूटा। दिल को देखो चेहरा ना देखो, चेहरों ने लाखों को लूटा। दिल सच्चा और चेहरा झूठा, दिल सच्चा और चेहरा झूठा, दिल सच्चा और चेहरा झूठा, दिल सच्चा और चेहरा झूठा। दिल को देखो चेहरा ना देखो, चेहरों ने लाखों को लूटा। दिल सच्चा और चेहरा झूठा, दिल सच्चा और चेहरा झूठा, दिल सच्चा और चेहरा झूठा, दिल सच्चा और चेहरा झूठा। जो अपनी सच्ची सूरत देखा के ऐसे नहीं दुनिया वाले, सबने ही अपने चेहरों के आगे झूठ के पर्दे हटा ले। कि होठों में बाल दिल में रहती है कल, दिल होठों में बाल दिल में रहती है कल, दिल को होठों से नाती है टूटा। दिल सच्चा और चेहरा झूठा, दिल सच्चा और चेहरा झूठा, दिल सच्चा और चेहरा নাচ গান বন্ধ কর বলছি। মা খবরদার ये কেমন মারে বাবা? মা দুর্গা না মা কালী? আরে কালী হলে তো এ মানে কাপড় চোপড় সব খোলাই থাকতো। আজ আমি তোকে উলঙ্গ করবো রে। ওরে বাবা, আমার কথা শোনো মা বলছি চুপ, নাচ গান বন্ধ কর, বন্ধ কর বলছি। নাচ শেখানোর নাম করে এমন জড়িয়ে ধরতে ওই যে বাবাটা লাচ্চা করে লাচ্চা। আজ আমি বলছিলাম কি আপনার হাতে জবাই হতে আমার কোনো আপত্তি নেই, তবে আপনি মা কালী হয়ে দাঁড়ান আর আমি আপনার পদতলে বসে আপনার আরাধনা করি। দেবী সর্বভূতেষু ভক্তিরূপেণ সংস্থিতা, নমো তস্मै নমো তস্मै নমো তস্मै নমো নমঃ। या देवी सर्वभूतेषु कोटिहस्तेन संस्थिता, नमो तस्मै नमो तस्मै नमो तस्मै नमो नमः। আজ আমি মা কালী সেজে তোকে সত্যি সত্যি যাবো। কি তুমি হ্যাঁ আমি এই লোকটাকে কত কষ্ট করে ভাগ্নিকে নাচ শেখানোর জন্য আমি ব্যবস্থা করেছিলাম, আর তাকে কি না তুই ছি 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 ছি। জানিস উনি কত বড় টেনশন। আমি কিন্তু আপনার ভাগ্নিকে আর নাচ শেখাতে পারবো না মিস্টার না। তবে মিস্টার না, আপনার ভাগ্নির মধ্যে যে নাচের স্টেপিং গুলো আমি খুঁজে পেয়েছি তা ফিল্ম স্টারদের মধ্যে খুবই কম দেখা যায়। আপনি ফিল্ম স্টার ধরো নাচ শেখাও? আরে নো বেবি নো, আমি ফিল্ম স্টারদের নাচ শেখাই না, ওরা বরং আমার কাছে এসে নাচ শিখেই তো ফিল্ম স্টার।
কিন্তু তুমি হতে পারতে, কিন্তু হলো না হলো না হলো না হলো না হলো না হলো না হলো না। হ্যাঁ আমি বলছিলাম কি আপনার ডিসিশনটা একটু চেঞ্জ করলে হতো না? নো মিস্টার নাগ নো। হ্যাঁ এইটুকু আমি ভেবে চিনতে বলতে পারি, রাইমা যদি আমার ওখানে গিয়ে নাচ শিখে আসতে পারে তো আমার কোনো আপত্তি নেই। নমস্কার 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 আন্টি। আপনাকে দেখে আমার কি মনে হচ্ছে জানো? মনে হচ্ছে না মোরা বাদাম 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 বাদাম। আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ, আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ। আমার বাদাম খেয়ে পড়লো কত বউ, বৌদি বাদাম বাদাম বৌদি কাঁচা বাদাম, বৌদি বাদাম বাদাম বৌদি কাঁচা বাদাম। মায়ের জন্য আমার লজ্জায় মরে যেতে ইচ্ছা করছে। এত বড় একজন আর্টিস্ট যে আমাকে নাচ শেখাতে রাজি হয়েছিল, এটা আমাদের 14 গোষ্ঠীর সাধ্য ভালো। তাই বলছি, ও মামা, মামা গো, তুমি আমাকে নিয়ে চলো না স্যারের কাছে। নিশ্চয়ই নিশ্চয়ই নিয়ে যাবো ভাগ্নি, নিশ্চয়ই নিয়ে যাবো। মামা, আমি তোকে ওই সব অশ্লীল নাচ গান শিখতে দেব না। 100 বার যাব, আমি 1000 বার যাব। রাইমা, তোদের কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ আমি পাগল হয়ে গেছি, পাগল। এই একবার বাইরে পা রাখতো তো ঠ্যাং ভেঙে আমি ঘর মধ্যে রেখে দেবো। কেমন মামা, মামা, কানিস না ভাগ্নি, কানিস না। তুই তোর ঘরে যাও, আমি দেখছি। তুই যা যা। হ্যাঁ শুধু দেখছি না মামা, আমার জন্য কোনো কিছু একটা ব্যবস্থা করতেই হবে, না হলে আজ থেকে আমি এই সংসারে কোনো কিচ্ছু খাবো না। ভাগ্নি না খাই না খাবে, তবু ওকে আমি নাচ গান শিখতে যেতে দেবো না। যাবে, শুধু যাবেই নয়, আমার অদৃশ্য ইঞ্জিতে তোমার মেয়ে একটু একটু করে অধঃপতনের দিকে এগিয়ে যাবে। না না বলবো না। এই, তুই মানুষ চিনলি না। হ্যাঁ যাচ্ছি কথা। হ্যাঁ তুমি আমার টাকার ব্যবস্থা কি করলে? এখন আমি কোনো ব্যবস্থা করতে পারিনি। বউটাকে চাপ দিয়েছিলে? দিয়েছিলাম, কিন্তু ওর দাদাদের যা অবস্থা তাতে টাকা দেবে বলেই মনে হয় না। না পারলে বউটা চুলের মুঠি ধরে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা। তোমার সৎ ছেলের আবার বিয়ের ব্যবস্থা কর। আরে আরে আমি তো সেই ব্যবস্থাই করেছিলাম, কিন্তু ওই পুরো ভাঙটা যে বৌমা দিলে, আরে কদিন দেখছি রূপ একেবারে বউ পাগলা হয়ে উঠেছে। মানে রূপ না চাইলে আমি কি করব? চাইবে চাইবে চাইবে, ওদের দুজনের মধ্যে ভালোবাসার মধ্যে একটা অদ্ভুত চাল খেলতে হবে, আর সেই চালটা খেলবে তৃতীয় কোনো একজন ব্যক্তি। হ্যাঁ, আর সেই ভাবনাটা তোমার। আমার হ্যাঁ সুদামাই তোমার। আমি তোমার কাঁধে বন্দুক রেখে শিকার করব। শিকার যদি আমার লক্ষ্যভেদ হয়, শিকারটা আমার। আর শিকার যদি লক্ষ্যভেদ না হয়, তাইলে গুতোটা তোমার। হ্যাঁ, আমি বিংশ শতাব্দীর বীর। আমি জল ধরা নয়, বালি পোড়া নয়, আমি জাতকে উঠে বলে ছবি এই রাহুটাকে কোনোদিন আমার ঘাট থেকে নামবে না। আরে বাবা 22 বছর আগে ওর সন্তান গর্ভে ধরেছিলাম বলে তার জন্য আমাকে সারা জীবন প্রায়শ্চিত্ত করে যেতে হবে। কে বাপু? আমার বাড়ির বউর নাম ধরে বলা নেই, কন একবার বাড়ির মধ্যেই ঢুকে বেড়াচ্ছ। মালুম হচ্ছে আপনি পরমার শাশুমা আছেন। হ্যাঁ, কিন্তু তুমি কে বাছা? আমি মতলব আমি পরমার ছোট ভাইয়া। মতলব कुछ दिन पहले जे सुसाइड करे मारा गया
আমি उसका दोस्त আছি। বৌমা ছোটদার দোস্ত। একটু আগে ভুজঙ্গ যা বলে গিয়েছিল তৃতীয় কোনো ব্যক্তি, পেয়ে গেছি মানে তুমি আমার মানে আমার বৌমা ছোটদার দোস্ত। আরে আরে দাঁড়িয়ে কেন বাবা, দাঁড়িয়ে কেন? বসো বাবা বসো। আহা, ছেলেটা মারা যাওয়ার পর বৌমার সে কি মরা কান্না, সেই দুঃখে দাদা শ্রাদ্ধ পর্যন্ত গেল না গো। এখন তোমাকে দেখে সে যদি কিছুটা মানে দুঃখ বলতে পারে। বসো বসো বাবা বসো, আমি এক্ষুনি বৌমাকে ডেকে দিচ্ছি। কেমন বৌমা? ও বৌমা, আরে দেখে যাও কে এসেছে। আমি একই দেখছি যে শাশুড়ি পণ আদায়ের জন্য আমার বোন পরমাকে নির্যাতন করতে শুনেছি, কিন্তু তাকে দেখে তো এখন কিছু মনে হচ্ছে না। কিন্তু দাদা যে বলেছিল বন্ধু এসেছে। আমি অর্পণ কা দোস্ত আছি রে বহি। কিন্তু আমি তো আপনাকে কোনোদিন দেখিনি, আপনিও আমাকে কোনোদিন দেখেননি, তাহলে আপনি আমাকে চিনলেন কি করে? ये मतलब तेरी बारे में अर्पण का पास আমি এত কথা শুনেছিলাম কি তেরি তোকে দেখে আমার মালুম হলো কি তুই পরমা বহিন আছিস। আপনি নেই বহিন, আপনি নেই। আপনার মতো বন্ধু থাকতে আমার ছোটদা এমন কাজ কেন করলো বলতে পারে? उसको बात छोड़ते বহিন, অর্পণ না আছে তো কি হয়েছে, আমি তো আছি রে বহিন। আমাকে তুঝে ছোটদা বলে ডাকতে পারিস না? আপনি নেই বহিন, আপনি নেই। मुझे छोटदा बोले डाक बहिन। দেখ বাবা দেখ, তুই বাড়িতে না থাকায় বৌমা ওই বাড়ি থেকে মানে অন্য জায়গাতে পরপুরুষ এসে কেমন বেলাল্লাপনা করছে। দেখ বাবা দেখ। পরমা ছি, পরমা ছিস, এত নীচ, এত জঘন্য তোমার চরিত্র। बस बस जीजाजी बस, আপনি তো লেখা পড়া জানা ভদ্র আদমি আছে। চুপ কর মারা, চুপ কর। ভাই বোন হলে কেউ সমর্থ মেয়েকে এইভাবে জড়িয়ে দাঁড়া। শাট আপ! বেরিয়ে যাও এই মুহূর্তে আমার বাড়ি থেকে। বেরোবে না, জোর করে ঘাড় ধাক্কা মারা বার করবো। যাচ্ছি জিজাজি যাচ্ছি। মিনতি আছে मेरा परमा बहन को बोलो समझावे ना, वो बहुत अच्छा लड़की आछे, बहुत अच्छा लड़की তার সম্পর্কে এরকম অশ্লীল মন্তব্য করতে আপনার একটুখানি বিবেকে বাঁচছে না? বিবেক তোমার আছে পরমা, আর যদি থাকতো আমার অবর্তমানে কোথাকারকে দাদার বন্ধুর সঙ্গে এভাবে ব্যভিচার করতে না। বিশ্বাস করো, তোমার কোনো কথা আমি বিশ্বাস করি না। তুমি যে আমার স্ত্রী একথা ভাবতে আমার লজ্জা হয়। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। এতদিন তোকে নিয়ে আমি অনেক গর্ব করতাম, তুই আমার সৎ আদর্শে মানুষ হয়েছিস, কিন্তু কোন কুশিক্ষার গেছে আজ তোর অধঃপতন। বাবা জানি না সেদিন সত্যিই তুমি পা পেছনে পড়ে গিয়েছিলে। আজ আমার মনে হচ্ছে রূপ তার আত্মবিশ্বাসের জায়গা ছেড়ে পা পিছলে অবিশ্বাসের পাকে এসে পড়েছে। পাকটা আমার গায়ে লাগেনি বাবা, পাকটা লেগেছে আপনার ওই আদরিনী বৌমার গায়ে। আর সেটা হচ্ছে বিশ্বাসহীনতার পাক, চরিত্রহীনতার পাক, ব্যভিচারের পাক, ব্যভিচারের পাক। ব্যভিচারের
আপনার বৌমাকে আপনি জিজ্ঞেস করুন তো বাবা, কোন সম্পর্কের মোহে ও আমাদের সম্পর্ককে এভাবে কলঙ্কিত করলো? কোন সম্পর্কের মোহে ও আমারও বর্তমানে ওর পুরুষের কাছে নিজেকে ধরা দিল? ওর কোনো জবাব দাও। বাবা রূপ, তোর চোখ দুটোই ভালো করে দেখতে পাচ্ছিস তো, আর কান দুটোই ভালো করে শুনতে পাচ্ছিস তো? বাবা হ্যাঁ, আমার চোখ কান দুটো ভালোভাবেই শোনা যায় আর দেখা যায়। না না রে রূপ না, তোর চোখের সামনে যে অবিশ্বাসের পর্দাটা ঝুলছে তাকে তুই সরাতে পেরেছিস? অবিশ্বাসের পর্দা? কানের ভেতরে যে কুমন্ত্রা তুলোগুলো ঢোকা রয়েছে সেগুলো কি বের করতে পেরেছিস? ভগবান আমাদের দুটো চোখ দিয়েছে কেন জানিস? ভালো করে যে কোনো দৃশ্যকে দুবার দেখার জন্য, দুটো কান ভালো করে দুবার শোনার জন্য, আর একটাই মুখ দিয়েছে একবারই বলার জন্য। তাই আমাদের সবার উচিত যে কোনো দৃশ্যকে নিজের অন্তর্দৃষ্টি দিয়ে ভালো করে দুবার দেখে, ভালো করে দুবার শুনে একবারই শেষ কথা বলার। আমার শেষ কথা বলা হয়ে গেছে বাবা। মায়ের চরিত্রের সঙ্গে আমার নিজের চরিত্র মিশিয়ে এতক্ষণ আমি যা বললাম সেটা কিন্তু আমার শেষ কথা নয়। আমার শেষ কথা হলো, কি বাবা? বল বাবা, বল বল, কি বল? মাগো, হ্যাঁ বাবা, আমাদের স্বামী স্ত্রীর ভালোবাসার বিশ্বাসের ভিতটা এত নড়বড়ে নয় মা। সামান্য তোমার সন্দেহের সাইক্লোনে সেই ভিতটা নড়ে যাবে। এতক্ষণ ধরে যে অভিনয় করলি, সবটাই আমার অভিনয়। অভিনয়? হ্যাঁ, অভিনয়। এই মায়ের ভয়ঙ্কর চিত্রটা আমি একটু ভালো করে যাচাই করে নিলাম। রূপ, এমন তুই কঠিন অভিনয় কেন করলি রে খোকা? এই যে আমরা সবাই তোকে ভুল বুঝেছিলাম রে খোকা। কিন্তু তোমরা সবাই ভুল বুঝলেও আসল ঠিকটা তো আমি জেনে ফেলেছি বাবা। হ্যাঁ, আর সেটাই হলো, আর আমার নিষ্ঠুর অভিনয়ের জন্য আমি পরমার কাছে ক্ষমা চেয়ে বলছি। পরমা, তোমার মনে আঘাত দেওয়ার জন্য তুমি আমাকে ক্ষমা করো। এমন কথা বলে তুমি আমাকে লজ্জা দিও না গো। আমার প্রতি তোমার এই অন্ধ বিশ্বাস দেখে তোমার স্ত্রী হিসেবে নিজেকে আমার ভীষণ ভীষণ গর্ব মনে হচ্ছে। আমিও যে ধন্য হয়েছি, তোমার মতো স্ত্রী যার ভাগ্যে জুটবে সে অহংকার বোধ করবে পরমা। তোমার এই পবিত্র সিঁদুরে যে যতই কলঙ্কের চিহ্ন লাগানোর চেষ্টা করুক না কেন, ওই সিঁদুর কখনো ময়লা হতে পারে না পরমা, কখনোই না, কখনোই না। সাবাস দাদা, সাবাস। শুভ, এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের অনেক কথাই আমি শুনলাম, এখন শুধু আমার একটা কথাই বলতে ইচ্ছে করছে। কি বলতে ইচ্ছে করছে? আমার এই জন্মদায়িনী জননী আমাদের এই সুখের সংসারে যতই সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করুক না কেন, তা বোধহয় আর কোনোদিনও সফল হবে না। তুই ঠিকই বলেছিস শুভ, তুই ঠিকই বলেছিস। ভুল কি ঠিক সেটা একটু আগেই প্রমাণ পাবে। আমরা চাল যখন বেচাল হচ্ছে, দ্বিতীয় চালটা কি হলো? শরমে মরমে মরে গিয়ে একেবারে তুই বোবা হয়ে গেলে নাকি? নাকি আবার নতুন করে থাবা বসানোর জন্য আবার নতুন শিকার খুঁজছো? শিকার আমি খুঁজছি না, বরং আসল শিকারটাকে ধরার জন্য ঘরে কিন্তু চোর ঢুকে বসে আছে। ওই পারিবারিক সম্মান রক্ষার জন্য যে কথাটা এতদিন আমি গোপন রেখেছিলাম, সেটাই আজ আমার পরিষ্কার করে বলা উচিত। কি কথা মা? কি কথা? যতই তুই তো স্ত্রীর প্রতি অন্ধবিশ্বাসে থাকিস না কেন, তোর বিশ্বাসের ঘরে শীত কেটে আসল চোরটি ধরে বসে আছে। আসল চোর।
আমি জানি কেউ তোমরা আমার মুখের কথা বিশ্বাস করবে না, কিন্তু বৌমা যদি নিজের মুখে বলে সেই কথাটা তো তোমরা সবাই বিশ্বাস করবে। হ্যাঁ, বলো বলো বৌমা বলো। সেদিন তোমার ঘরে ঢুকে শুভ তোমার সঙ্গে কি কারবারটা করেছিল সেটা বলো। আর সেই কাণ্ডটা আমি জেনে ফেলা হয়, মানে ওই শুভ তোমাকে কি ধমকানে দিয়েছিল বলো। মা, এই হারামজাদি, আমার শেখানোর কথার বাইরে যদি যাস তাহলে একই সঙ্গে তোদের সমষ্টিকে বলো বলো বৌমা, এসো বৌমা এসো, বলো তুমি সবার সামনে লক্ষ্মী মেয়ের মতো সব কথাটা খুলে বলো, কেমন? মাই কি বলে গেল? পরমা, তোর মায়ের কোনো কথা বিশ্বাস করি না শুভ। আমার মনে হয় হেরে গিয়ে তো মা আবার একটা বিষাক্ত চাল চেলে দিয়ে গেল। তবু আসল সত্যটা তো আমাদের সবার জানার প্রয়োজন বাবা, নইলে মায়ের এই বিষ মন্ত্রণায় সারা সমাজটা, সারা সংসারটা তো বিষাক্ত হয়ে যাবে। বল শুভ, পরমার সঙ্গে তোর কিসের সম্পর্ক? দূর থেকে মধুরতম সম্পর্ক দাদা, যে সম্পর্কে কোনো দাগ লাগে না। তাহলে তোদের মধ্যে কি এমন ঘটেছিল যেটা মায়ের কাছে আপত্তিকর দৃশ্য? বলো পরমা, সত্যি কি তোমাদের মধ্যে মধুর সম্পর্ক, নাকি তোমাদের মধ্যে অন্য কিছু? তুমি আমায় কি কঠিন পরীক্ষা ফেললে ঠাকুর, তুমি আমায় কোন পরীক্ষায় ফেললে? আমি কি করে সহজ সরল মানুষটাকে আমি দোষী সাজাবো? কি করে, কেমন করে বলবো? বলো পরমা, তুমি চুপ করে থাকো না, বলো। মা যা বলেছে গেল সবটাই সত্যি। যেও না বৌদি, তুমি যেও না। তুমি যাওয়ার আগে আমার একটি কথার শুধু জবাব দিয়ে যাও। আজ যেটা তুমি বলে গেলে সেটা তোমার অন্তরের কথা, নাকি আমার মায়ের শেখানো কোনো মিথ্যে মন্ত্র না? দাদা, এই অভিযোগ যদি তোমার বিন্দু মাত্র বিশ্বাস হয়, তুমি আমাকে যত খুশি সাজা দাও দাদা, আমি তা মাথা পেতে নেব দাদা, আমি তা মাথা পেতে নেব। তবু তোমার কাছে আমার একটাই অনুরোধ, তুমি আমার দেবীর মতো বৌদিকে যেন কোনোদিন অবিশ্বাস করো না দাদা, অবিশ্বাস করো না। তুমি বিশ্বাস করো। বিশ্বাস? দাদা, বিশ্বাস আমার আছে রে ভাই, বিশ্বাস আমার আছে। আমার স্ত্রীর প্রতি যতটা বিশ্বাস, তার চেয়ে বেশি বিশ্বাস আছে তোর প্রতি দাদা। কিন্তু পরমাই বা এই অভিযোগ স্বীকার করে গেল কেন? আমাকে ভাবতে হবে, আরো ভাবতে হবে, আমাকে আরো ভালো করে খোঁজ নিয়ে জানতে হবে প্রকৃত এই রহস্যটা কোথায়। প্রকৃত রহস্যটা। দাদা দাঁড়াও, দাদা দাঁড়াও। বাবা, দাদার বিশ্বাসের প্রসাদে বোধ হয় এবার অবিশ্বাসের আগুন লেগে গেছে, এবার সব পুড়ে ছারখার হয়ে যাবে। আমার রূপ এত সহজে ভেঙে পড়ার ছেলে নয় বাবা। তুই দেখে নিস শুভ, তুই দেখে নিস, সে ঠিক খুঁজে বের করবে এর মধ্যে কোনটা ঠিক আর কোনটা ভুল। বাবা, কোনটা ঠিক আর কোনটা ভুল। কিন্তু আমি তো চিরটা কালের মতো ভুল প্রমাণিত হয়ে গেলাম বাবা। যে বৌদিকে আমি মায়ের আসনে বসিয়ে পুজো করতে চেয়েছিলাম, সেই বৌদি কিনা আজ আমার না না আমি মানতে পারছি না। বৌদিকে ওই ঘরের দরজা বন্ধ করে নীরবে চোখের আমরা এত করে ডাকা তবুও দরজা খুললো না। ছোটা বাবু, তুমি চলো না, তুমি থাকলে বৌদি তোমার নিশ্চয়ই ঘরের দরজা খুলবে, চলো না। কেমন করে
কেমন করে আমি যাব শিবুদা, কেমন করে যাব? তোমার ওই আদরের বৌদিমণির সঙ্গে আমার শুভ সম্পর্কের খোলা দরজাটা যে আর চিরটা কালের মতো বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে মানে? তুমি বৌদিমণিকে কোনো আঘাত দিয়েছো? শিবুদা, এই তো বৌদিমণি যে পরের বাড়ির মেয়ে, শিবুদা, সে যতই তোমাদের আপন করে নিতে চাস না কেন, তোমরা যে কখনোই তাকে আপন করে শিবুদা, আর কখনো আপন হয় ছোট দাদা। শিবুদা, তুমি আমি ভেবেছিলাম গিন্নিমার মতো মানুষের পেটে তুমি জন্মালেও অন্তত তুমি গিন্নিমার মতো হবে না, কিন্তু আমার ভাবনাটাই ভুল। তুমি এবং তোমার মা তোমার বোনের মতো নিষ্ঠুর পাষাণ। দাদা বাবু, তুমি হাসছো, অথচ তোমার চোখে জল গড়িয়ে পড়ছে কেন? আমার চোখে শুধু জলই তুমি দেখতে পেলে শিবুদা, আর কোনো কিছু দেখতে পেলে না? এই চোখে যে লুকিয়ে আছে কত অপরাধের ছায়া, এই চোখের মাঝে জমা হয়ে আছে কত অপরাধের ছবি, তা কি তুমি খুঁজে পাচ্ছ না? আজ আমি শুধু একটা নিষ্ঠুর পাষাণ নই শিবুদা, আজ আমি শুধু একটা নিষ্ঠুর পাষাণ নই, আজ আমি একটা চরিত্রহীন লম্পট। সারা দুনিয়া হাজার কণ্ঠে চিৎকার করে কথা বললেও আমি অন্তত এ কথা বিশ্বাস করি না। তোমার বিশ্বাস অবিশ্বাসে কি যায় আসে? যারা বিশ্বাস করলে একটা সুন্দর সম্পর্ক ভেঙে দুভাগ হয়ে যায়, যারা বিশ্বাস করলে একটা সুন্দর সংসার অকালে ভেঙে যায়, তারা সবাই তো আর বিশ্বাস করে নিয়েছে শিবুদা, তারা বিশ্বাস করে নিয়েছে। কে কথা বিশ্বাস করে নিয়েছে ছোটবাবু, কে? আর তোমাদের বৌদি মনির অনিবার্য অভিযোগে আমি যে একটা চরিত্রহীন লম্পট। না দাদা, ও কথা বলো না, ও কথা শুনবার আগে আমার যেন মরণ। না না শিবুদা, না, তুমি ভালো থেকো শিবুদা, তুমি ভালো থেকো। তোমার বৌদি মনির অনিবার্য অভিযোগে আজ আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি শিবুদা। তুমি এ বাড়ির প্রত্যেকটা মানুষকে সন্তান স্নেহের লক্ষ্য করো শিবুদা। আমি চলে যাচ্ছি শিবুদা। ও কথা বলো না গো, আজকে যে ঘটনা ঘটে গেল, কেন এইরকম হলো? বৌদিমণি ঘরের দরজা বন্ধ করে বসে আছে। তোমার সব প্রশ্নের আজ একটাই উত্তর শিবুদা, কি? তোমার আদরের এই ছোট দাদা বাবুকে আজ চরিত্রহীনতার রাহু গ্রাস করেছে, তাই হাজার চেষ্টা করলেও সে আর ফিরে আসবে না দাদা, সে আর ফিরে আসবে না দাদা বাবু। দু চোখের জনি তবু দিনে দু চোখের তবু দিনে দিনে বুঝি দিল না দেখা, আমি অন্তরে বাহিরে একা, তবু দিনে গুনি দু চোখের তবু দিনে গুনি বুঝি দিল না দেখা, আমি
বাহিরে একা রূপসী রূপসী কই কই কোথায় আমার রূপসী তোমাকে একটি বার দেখার লেগে আমার আমার মনটা যে বড় আঁকুপাকু করছে না রূপসী তোকে কি ওরা আমার মতো কয়েদ করে রেখেছে হে ভগবান একটি বার আমার হাতের শিকল খুলে দে আমি 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 হায়াত দিয়ে ওই বাবুজের গলির গাছগুলোকে নিয়ে আমি আমার রূপসীর বদলা নেব বদলা তার আগে তোর কলিজাটা কেটে আমি রোস্ট বানাবো আর সেই রোস্ট প্লেটে সাজিয়ে নিয়ে তোর রূপসী তুলে দেবে তার মেহমানদের আমার রূপসীকে নষ্ট করতে চাইলে আমি আমি তোকে খৈর করে নেবো শয়তান খামোশ তোকে না আমি কতবার বলেছি রূপসীর নামটা তুই উচ্চারণ করবি না কারণ রূপসী এখন তোর পিয়ারের মুখী রানী নয় সে এখন এই অ্যালবার্ট মিশনের রূপকে রানী আমার রূপসী এখন তোমাদের রানী হয়েছে লাই আর সে বুঝি তার এই সস্তা রাখার ভালোবাসা এই রাখার মনকে কাঁদবে কেন সে তো এখন নিত্য নতুন বাবুদের দামি ভালোবাসার দিদিটা নিয়ে গাইছে তোর মতো জঙ্গলি কুত্তার ভালোবাসাকে দু পায়ে মারিয়ে নিত্য নতুন বাবুদের ভালোবাসার খুঁজে গাইছে पर्दे में रहने दो पर्दा ना उठाओ पर्दे में रहने दो पर्दा ना उठाओ पर्दा टूट गया तो भी खुल जाएगा अल्लाह मेरी तौबा अल्लाह मेरी तौबा अल्लाह मेरी तौबा अल्लाह मेरी पर्दे में रहने दो पर्दा ना उठाओ पर्दे में रहने दो पर्दा ना उठाओ पर्दा टूट गया तो फिर खुल जाएगा अल्लाह मेरी तौबा अल्लाह मेरी तौबा अल्लाह मेरी तौबा अल्लाह मेरी तौबा हाय मेरे पर्दे में लगते छलते हैं कैसे मुझसे नजरों मिलाओगे नजर भी न कब उठाओगे याद रखना कि याद रखना के जल्दी जाऊंगी पर्दे में रहने दो पर्दा ना उठाओ पर्दे में रहने दो पर्दा ना उठाओ पर्दा जो उठ गया तो फिर खुल जाएगा তুই তুই যে রাখা রূপসী বটে নাকি এই নোংরা সাজ তোকে সাজে রে রূপসী এই দিল জ্বালানো গান তোকে মানাই রে রূপসী তুই তুই শুধু গাইবি আমাদের সেই ভালোবাসার গান লাল পাহাড়ের দেশে যা রাঙা মাটির দেশে যা ইতাক তোকে মানাইছে নাই একেবারে মানাইছে নাই রে লাল পাহাড়ের দেশে যাবি হারিয়ার মাদল পাবি লাল পাহাড়ের দেশে যাবি হারিয়ার মাদল পাবি আমারদের আদর পাবি রে না গো
না গো একেবারে মানাইছে না রে একেবারে মানাইছে না চুপ যা রাখা চুপ যা তুই গাইবি লাই ওটাই একদম গাইবি লাই কেন রূপসী তুই তো আমার জীবনের রূপসী আমি তুই তো আমার বেঁচে থাকার শ্বাস বটে আমি 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 তোমাকে কোনোদিন ভুলতে পারবো না রূপসী কোনোদিনও না কোনোদিনও না ভুলিয়ে নেবো যতক্ষণ না তোর উপসীকে ভুলতে পারবি তোকে আমি এমনি করে চাবুক মারবো এক নিমিষে শেষ করে দিলে তাহলে তাহলে মজা লুটবে কেমন করে বলেছিস রূপসী ওকে একদিনে শেষ করা যাবে না তাই ওকে খুন করার আগে ওর মনটাকে আমি খুন করবো একটু একটু করে বল বল তোর রূপসীকে ভালোবাসতে ইচ্ছে করছে বল আর বল ওকে শেষ করো ও আর কথা বলতে পারবে না ওকে আমি বোবা করে দিয়েছি বোবা রূপসে আমার বাড়িটা সাদা ভেতরটা রক্তাক্ত আমি একটা ডেঞ্জারাস শালা কুত্তার বাচ্চা তোকে আমি কেটে কুচি কুচি করে শালাক নদীর জলে ভাসিয়ে দেব আমি কোনোদিন চাইনি রাখা কোনোদিন আমি চাইলাই তোকে তোকে এমন করে ওর সঙ্গে যে আমি অভিনয় করেছিলাম রে রাখা আমি যে তোকে ভীষণ ভীষণ ভালো লাগে ভালোবাসি এই কথাটা আমি বিলকুল বুঝিয়ে নিয়েছি রূপসী রাখা তুই কথা বলতে পারছিস না তুই তাহলে বোবা লাই রূপসী লাই তুহার মতো আমিও বোবার অভিনয় করতে চেয়েছিলাম সত্যি তুই আমাকে ভালোবাসিস ওইসব বড় লোক বাবুদের গোল্লোক থানায় পড়ে তুই আমার ভালোবাসার জীবন থেকে হারিয়ে গেছিস কি দেখলি রে রাকা কি দেখলি দেখলাম আমার রূপসী আমারই আছে কতদিন আমি এইভাবে থাকতে পারবো রাকা ও শালা ফাদার আমার জীবনটাকে নষ্ট করতে চায় ও শালা ফাদার আমার দেহ বিক্রি করতে চায় তাহলে কেমন করে আমি আমাকে বাঁচিয়ে রাখবো রে বল না রে রাকা বল না তুই ডর করিস না রূপসী ও শালাদের তাগত দিয়ে ও শালাদের বুদ্ধি দিয়েই বল করতে হবে আর সেই জন্যই আজ থেকে আমি নতুন চান চালবো ওদের সামনে বোবার অভিনয় করব বোবা सचमुच छोकरा बोबा हो गए शाबाश कार्तिक शाबाश इसलिए हम तो के बहुत बख्शिश देव केनो डार्लिंग तुम्हारे तो डोर लगছে কেন আমার ডর লাগছে ওই মানুষগুলোকে যাদের মাঝে তুমি আমাকে ওদের মাঝে বিক্রি করতে চাস তোর ব্যবসাটা তুই করে নিতে চাস রে ফাদার
নো নেভার। তুমি ওদের সঙ্গে পেয়ার করিবে, সেই পেয়ারে যেন শ্বাস না থাকে, শ্বাস থাকিবে শুধু তোমার আর আমার। লেকিন ওই পেয়ারে যদি কোনো টাচ লাগে, তুমি টাচ না করিবে, শুধু পেয়ার থাকিবে তোমার আর আমার। माने न क्यों कहना, फूलों को जैसी तेरी जवानी, फूलों को जैसी तेरी जवानी, जाने क्या तू चला, मेरा दिल तो था बन जाए, कैसे मीठी बोले है, ओ मेरा दिल तो था बन जाए, कैसे मीठी बोले है। मैं तेरी तोता, तू मेरी नैना, मोरे न क्यों कहना, फूलों को जैसी तेरी जवानी, फूलों को जैसी तेरी जवानी, जाने क्यों जादू चला, मेरा दिल तो बन जाए, कैसा मीठू बोले है, ओ मेरा दिल तो बन जाए, कैसा मीठू बोले है। বাহ 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 বাহ, কি চমৎকার দৃশ্য! দেখে মনে হচ্ছে একটা বুড়ো নেকড়ে আর একটা কচি হরিণী একটা চুইংগামকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। তুমি কোন আছো? কে কে আছিস বাবু, কে তো? তা তো আমি জানি না, তা তো আমি জানি না, শুধু শুধু আমার এইটুকু মনে আছে, আমার মামা বলেছিল এখানে আসলে নাকি সব কিছু আবার ফিরে পাওয়া যায়। সোমনে এখানে নাকি হারিয়ে যাওয়া অতীতটাকে আবার নতুন করে খুঁজে পাওয়া যায়। তুমি ঠিক জানিয়েছো ইয়াং ম্যান, তুমি চাইলে এখানে সব কিছু মিলবে। এখানে তুমি হুইস্কি মদ সবকিছু মিলবে। তুমি তোমার যৌবন দিয়া ওই আর্মি অতীতটাকে ভুলাইয়ে দাও, আর ওই আসলি মন্টর হইল এই হুইস্কি। হুইস্কি, মদ, বার্নারি, যেগুলোকে আমি জীবনে সবচেয়ে বেশি ঘৃণা করতাম, আজ সেগুলোই আমার সবচেয়ে বেশি কাছের, সবচেয়ে বেশি আপন। তুই এখান থেকে চলে যা বাবু, তুই এখান থেকে চলে যা, ঘরে যে তোর মা বাপ তোর জন্য অপেক্ষা করে আছে, যা চলে যা। আছে রূপসী আছে, আর তাদেরকে কষ্ট দিতেই তো আমি এখানে নষ্ট হতে এসেছি। ও বাবু, তুই নষ্ট হতে এসেছিস না আমাকে নষ্ট করতে এসেছিস? রূপসী বাবু, তোর মনের জ্বালা মেটাবার জন্য আমার মনটা যদি খালি হয়ে যায়, তাহলে সেই জ্বালাটাকে আমি কি দিয়ে পোড়াবো বাবু, কি দিয়ে? তুমি ঠিক বলেছো রূপসী, তুমি ঠিক বলেছো। হ্যাঁ, আমি বা তোমার কে? হ্যাঁ, আমার মনটাকে ভরাতে গিয়ে তুমি তোমার মনটা খালি করবে কেন? জানো জানো রূপসী, এই দুনিয়ায় কেউ কারোর নয়, প্রত্যেকটা মানুষই হলো স্বার্থপর, সবাই নিজের নিজের। চিরদিনই আধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসে, দূর থেকে দেখেছি পূর্ণিমার রাত আমি, দূর থেকে দেখেছি পূর্ণিমার রাত আমি, কখনো আমার ঘরে জ্যোৎস্না ওঠে, চিরদিনই আধারে
গেল